মামাজগঞ্জ, আপনাদের কি মতামত? ছি বন্ধু ছি, এভাবে তুই পোল্টি মারতে পারলি এত বেমানি নিজের পক্ষের লোকের সাথে? আরে বাদ দে, বউ পেয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে, সাথে পাইছে ছোট্ট ছোট্ট শালা। কথায় কথায় দুলাভাই লাভ ইউ উম্মাহ বললে কি আর মাথা ঠিক থাকে? বুঝিসই তো, 14 বছর ধরে সিঙ্গেল বেচারা। আয়াজের সাথে সাথে কাশি উঠে গেল। এদিক ওদিক তাকে সায়রের দিকে ঝুঁকে আস্তে আস্তে করে বলল, কি বলছিস? সামনে তো বাচ্চারা আছে, কিছু বুঝে শুনে তো কথা বল। কি বুঝে শুনে কথা বলবো? বউ বাচ্চা, শালি বাচ্চা, ওরা বাচ্চা, তুমি বাচ্চা, সবাইকে ললিপপ খাওয়াবো? বুড়ো তো খালি আমরাই। ওদিকে তাকিয়ে মুখে আরেকটি শব্দ করলো না। হুট করে নিচে ঝুঁকে আয়াজের পা থেকে জুতা জোড়া খুলে নিল। আয়াজ বলল, এ কি করছিস? জুতো খুলে নিচ্ছিস কেন? আমি কি খালি পায়ে থাকবো নাকি? মামা যখন শত্রু তখন এটা করা ছাড়া উপায় নেই। আর যদি একটা পাল্টি মারো, আর যদি পকেটে থেকে একটা টাকাও বের হয়, মনে রাখবে মামা, সামনে তোমার চরম ভোগান্তি আছে। আমাকে দোষ দিতে পারবে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রোদেলাকে আনা হলো। আয়াজ যে স্টেজে আছে সেখানে বরকনেকে একসাথে বসানো হলো। আয়াজ ও রোদেলা একে অপরের দিকে তাকিয়ে আছে। রোদেলা লজ্জায় মাথা নিচু করে ফেললো, কিন্তু আয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দিন দুনিয়ার কোনো খবর নেই আয়াজের। রোদেলা আয়াজের দৃষ্টি দেখে এদিক ওদিক তাকাচ্ছে আর লজ্জায় মনে মনে ভাবছে, এইভাবে তাকিয়ে আছে কেন সবসময়? সবাই কি ভাববে মনে মনে? এখন ওদের বিয়ে পড়ানো হবে। কাজীকে খবর দেওয়া হয়েছে, কাজী আসবে তার আগে ঘটে গেল বিপত্তি। আয়ান ও রাতুলের কাছ থেকে আয়ানের জুতো জোড়া চুরি হয়ে গেছে। কোথাও তারা জুতো খুঁজে পাচ্ছে না। লেগে গেল মায়েরা ও বান্ধবীদের সাথে আয়ান ও রাতুলের তুমুল ঝগড়া। তোমরা এত বড় চোর, আমার জানা ছিল না। আয়ন, ওরা যে কত বড় চোর আমি এক নজরে দেখে বুঝে গিয়েছিলাম। চেহারাটা কেমন চোর চোর লাগে দেখ। নিজে দেখতে ডাকাতের মতো, আবার অন্যকে বলে চোর। আর চোরের কি আছে? নিজের জিনিস নিজে সাবধানে দেখে রাখতে পারেন না, তাই তো হারিয়ে গেছে। এই সামান্য জুতা জোড়া দেখে রাখতে পারলেন না, এখন কি আমাদের দুলাভাই খালি পায়ে হেঁটে হেঁটে বউ নিয়ে যাবে? বান্ধবীদের মধ্যে একজন অফার দিল, আমরা জুতার ব্যবস্থা করে দিতে পারি, আমাদেরকে 20,000 টাকা দিতে হবে। অসম্ভব। 20,000 টাকা দিয়ে আমি 2 জোড়া জুতা তো এমনি কিনে নিয়ে আসতে পারবো। তো একটু অপেক্ষা করায়, আজ আমি 10 মিনিটের মধ্যে যাব, আধা ঘন্টার মধ্যে আসবো। তোর জন্য আমি 2 জোড়া জুতা কিনে নিয়ে আসছি এই টাকা দিয়ে। অন্য জুতা হলে হবে না, মেয়ে বাড়ির পক্ষ থেকে যে জুতা দেওয়া হয়েছে সেই জুতা পরেই রোদেলাকে নিয়ে যেতে হবে, না হলে রোদেলা যাবে না। কি বললি? বুঝতে পারিনি। বলল আয়াজ। নিয়াজ ও সায়র অবাক হয়ে তাকালো আয়াজের দিকে, সাথে আয়ান ও রাতুলও তাকালো। রাতুল বলল, মামা, তুমি কিন্তু কিছু শুনতে পাওনি? এতক্ষণ আমরা ঝগড়া করছি, প্রায় মারামারি লেগে গিয়েছে, তুমি কিছুই শুনতে পাওনি? হে গুরু প্রেমানন্দ, মুঝে উঠা ले, ये क्या देखना पड़ रहा है? বুঝলি আয়ান, পাপা হুয়ে পাড়ায়, মামা হুয়া দুশ্মন। এখন তো আর মামাদের কথা মামার কান দিয়ে যায় না। মামার কানে তো এখন শুধু শুধু দুষ্টি কোকিল ডাকে রে, কুকু কুকু কু। আই লাভ ইউ দুলাভাই, উম্মা যায়। আর আমার শালি না, দুলাভাই বলে কোলে চড়তে পারি না, তাই আমাদের কোনো মূল্যও নেই। উফ, থামবি রাতুল, বলবি কি হয়েছে? কি আর হবে মামা, তোমার জুতা জোড়া নিয়েছিলাম আমাদের থেকে, কোনো এক চুন্নি 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 করে নিয়ে গিয়েছে। এখন 20,000 টাকা চাইছে, না হলে জুতা দেবে না। আর ওই জুতা না হলে নাকি তুমি মামিকে নিয়ে বাসায় যেতে পারবে না। বলল রাতুল। আয়াজ কিছু একটা বলবে, তার আগে আয়ান বলে উঠল, খবরদার পাপা, খবরদার পকেটে হাত দিবে না। এই ব্যাপারে সিদ্ধান্ত আমাদের নিতে দাও। তুমি চুপ করে বসে থাকবে, দেখি মাকে নিয়ে যাওয়ার থেকে কিভাবে আটকাই। তুমি নিতে না পারলেও আমি নিজে নিয়ে যাব। বললেই হলো তুমি নিয়ে যাবে? কিভাবে নিয়ে যাবে শুনি? বলল মায়েরা। আয়ান সাথে সাথে রোদেলাকে কোলে তুলে নিল, তারপর এভাবে নিয়ে যাব। সবাই অবাক হয়ে গেল। এক একজনের মনে হয় চোয়াল খুলে দাঁত বের হয়ে যাবে। এই দশা। আয়াজ মুগ্ধ হয়ে দেখছে ছেলের বুদ্ধিমত্তা। আমি আমার ছেলের সাথে এইভাবে যাব? তুই কিন্তু আমাদের সাথে বেইমানি করছিস রোদেলা, তুই চুপ করে থাক, আমাদের হ্যান্ডেল করতে দে। সব ব্যাপারেই তোরা জিতেছিস, কিন্তু এই ব্যাপারে আমার ছেলে জিতবে। 1 টাকাও দেওয়া লাগবে না। আমি জুতা ছাড়া মুদ্দাসির সাহেবের সাথে যাব, কোনো সমস্যা নেই। আমার ছেলে আমাকে এইভাবে নিয়ে যাবে। আয়ান খুশিতে রোদেলাকে নিয়ে 3টা চক্কর দিল। সবাই খুশিতে হৈ হৈ করে উঠল।
ছেলেপক্ষ জিতে গিয়েছে, জুতা লাগবে না। বাধ্য হয়ে মায়েরা আর তার ফ্রেন্ডরা জুতো ফেরত দিয়ে দিল, বলল, বান্ধবী যখন বেইমান হয়ে গেছে তখন তো আর কিছুই করার নেই। এর মধ্যে শিহাব, শিপ্রা এবং সামিরা চৌধুরী হাজির হলো কাজীর সাথে। স্টেজে উঠে বলল, সবাই এবার চুপ করে বসো, বিয়ে পড়ানোর সময় হয়ে গিয়েছে। আয়ান রোদেলাকে বসিয়ে দিয়ে রোদেলার হাত ধরে পাশে বসলো। আয়াজ রোদেলার মুখোমুখি বসলো, মাঝখানে ফুলের দেয়াল। আয়াজের বুকের ভিতর টিপটিপ করছে, রোদেলার সারা শরীর কেঁপে উঠছে। আয়ান শক্ত হাতে রোদেলার হাত ধরে রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলা সামনে তাকালো, দেখলো আয়াজ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রোদেলার দিকে। তারপরে কোনো মতে মাথা ঘুরিয়ে তাকালো আয়ানের দিকে, দেখলো আয়ান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদেলার মনে একটু সাহস বাড়ালো। মনে শক্ত হাতে ধরলো আয়ানের হাত, তাকালো পাপার দিকে। শিহাব রোদেলার দিকে তাকিয়ে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিল। রোদেলার কপালে চুমু খেয়ে বলল, ভয় পাস না মা, আমরা সবাই আছি। তোর দাদা দাদি, মামনি, তোর বন্ধুরা সবাই। সামনে আয়াজ আছে, আয়ান আছে, সবাই আছি আমরা। ভয় পাস না মা। কেন যেন খুশিতে নাকি ভয়ে জানে না, রোদেলার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আয়াজ তাকিয়ে আছে রোদেলার দিকে। আয়াজের বুকের ভিতর কেমন যেন থেকে থেকে কম্পন সৃষ্টি হচ্ছে, মনে হয় যে কোনো মুহূর্তে হার্টবিট বন্ধ হয়ে যাবে। চলে আসলো বহুল প্রতীক্ষিত মহেন্দ্র। সেই সময় কাজী সাহেব জানালেন লেখালেখি সব শেষ, এখন বিয়ে পড়ানো হবে। আয়াজ একটু নড়ে চড়ে বসলো, তাকালো রোদেলার দিকে। রোদেলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজের দিকে। মোবাশ্বের রশিদ চৌধুরী একমাত্র পুত্র মুনতাসির চৌধুরী আয়াজের সাথে 1 কোটি টাকা নগদ দেনমোহরে ধার্য করিয়া বিবাহ ঠিক করা হয়েছে। রাজি থাকলে আলহামদুলিল্লাহ, কবুল বলুন। রোদেলার উদ্দেশ্যে বলল কাজী। রোদেলা তাকালো আয়াজের দিকে। আয়াজের হাত পা কাঁপছে, মনে হয় ঠান্ডা হয়ে আসছে। এত দেরি করছে কেন মেয়েটা, কবুল বলছে না কেন? ঠাঠিয়ে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করছে রোদেলাকে এই মুহূর্তে আয়াজের। আয়াজ অধৈর্য হয়ে তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলা বুঝতে পারছে আয়াজের অস্থিরতা, তাই আর বিলম্ব না করে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। আরো 2 বার বলো মা। রোদেলা দেরি না করে বলল। আয়ান যেন একটু নড়ে চড়ে বসলো, ঠান্ডা হলো ওর ভিতরে সবকিছু, অস্থিরতা যেন কমে এলো। আয়ান শক্ত করে ধরলো রোদেলাকে, তারপর বলল, ধন্যবাদ মা আমাদের জীবনে আসার জন্য। রোদেলা আয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। কাজী সাহেব এবার আয়াজকে উদ্দেশ্য করে বলল, শিহাব শিকদারের একমাত্র কন্যা রোদেলা শিকদারকে 1 কোটি টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে রাজি থাকলে আলহামদুলিল্লাহ, কবুল বলেন। আয়াজ এদিক ওদিক কোথাও না তাকিয়ে সাথে সাথে 3 বার কবুল 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 বলে ফেললো। রোদেলা তাকিয়ে আছে আয়াজের দিকে। 3টি মাত্র শব্দ, এক নিমিষে পুরো দুনিয়াটা এখন আয়াজ ও রোদেলার জন্য পরিবর্তন হয়ে গেল। এখন আর কেউ ওকে আয়াজের কাছ থেকে আলাদা করতে পারবে না। আয়াজের দিকে তাকিয়ে ভাবছে রোদেলা, সাথে হই হই রই রই পড়ে গেল। এত তাড়াতাড়ি কবুল বলেছে যে বন্ধুরাও টিটকারি মারছে। কিরে শালা, তোর কি আর তর সইছে না? একটু তো দেরি করবি। মামা কি আর তোর সইবে এখন? কতক্ষণে মামিকে নিয়ে বাসায় যাবে সেই চিন্তা। কিন্তু তুমি চিন্তা করো না মামা, তোমার কপালে যে কি অপেক্ষা করছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আয়াজের কানে কানে ফুসুর ফুসুর করে বলল রাতুল। আয়াজের কানে যেন কোনো কথাই গেল না। রোদেলা এখন ওর অফিসিয়ালি, সামাজিকভাবে ওর রোদেলাকে এখন থেকে ওর থেকে কেউ আলাদা করতে পারবে না, বেঁচে থাকলেও না, মরে গেলেও না। মনে মনে ভাবলেও আয়াজ। বিয়ের পর্ব শেষ হতে মায়েরা এবং তার বান্ধবীরা আয়াজের জুতা জোড়া দিয়ে দিল বাধ্য হয়ে। যেহেতু জুতার কাহিনী শেষ, তাই জুতা রেখে আর লাভ কি? আয়াজকে জুতা দিতেই আয়াজ উঠে দাঁড়ালো জুতা পরার জন্য, কিন্তু স্টেজে যে কোনো এখন জায়গায় লেগে পা কেটে রক্ত বের হওয়া শুরু হলো। সবাই দেখতে চাইলে বলল, কিছু হয়নি, চিন্তার কিছুই নেই। শিহাব কাউকে কিছু না বলে চুপচাপ দৌড়ে অ্যান্টিসেপটিক মলম নিয়ে এসে লাগাতে শুরু করলো। কি করছিস? আমি পারবো, দে। চুপ চুপ করে বস, ভালোই কেটেছে। ট্রিটমেন্ট না করলে সমস্যা হবে। রোদেলা কান্না কান্না চোখে তাকালো আয়াজের দিকে। আয়াজ ইশারা করে বলল, কিছু হয়নি। রোদেলা তাও ছলছল নয়নে তাকিয়ে রইল আয়াজের দিকে। পা দিয়ে এখনো অনেক রক্ত বেরোচ্ছে। শিহাব রক্তগুলো মুছে দিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়ে জুতা পরিয়ে দিল, বলল, খেয়াল রাখবি কিভাবে কেটে গেল, একটু দেখে হাঁটবি। তুই আমার শুধু বন্ধু না, আমার মেয়ের দায়িত্ব তোর উপরে। তাই আমার মেয়েকে ভালো রাখতে হলে তোকে সুস্থ থাকতে হবে। আয়াজ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল শিহাবের দিকে। আয়াজ জানে যত যাই বলুক শিহাব আগেও আয়াজের অনেক খেয়াল রাখতো। এখন তো নিজের মেয়ের জামাইয়ের জন্য এখন আগের চেয়ে আরও অনেক বেশি টেনশন করবে। ব্যাস, বাস্তবতাও তাই।
এখনো রোদেলা আর হাজবেন্ড, তাই নিজের জন্য না হলেও রোদেলার জন্য শিহাবের আয়নের জন্য ওকে সুস্থ থাকতে হবে। ভাবতে ভাবতে রাতুল বলে উঠল, মামা কি আর এখন এসব খেয়াল আছে? কতক্ষণে তাড়াতাড়ি মামিকে নিয়ে বাসায় যাবে সেই চিন্তা। এই জন্যই মনে হয় জুতা ছাড়াই দৌড় দিতে চেয়েছিল মামা। সামিরা চৌধুরী, শিপ্রা এবং অন্যান্য মুরব্বীরা বলল, এখন তোমরা সবাই যার যার জায়গায় বসো। আয়াজ ও রোদেলার পাশাপাশি বসো, তোমাদের আয়নার মুখ দেখানো হবে। মায়েরা ও অন্যান্য বন্ধুরা রোদেলাকে বসালো এবং আজকেও তার বন্ধুরা রাতুল ও আয়ান জোর করে রোদেলার সাথে পাশাপাশি বসলো। শিপ্রা একটা আয়না নিয়ে মায়েরার হাতে দিল। মায়েরা আয়না এনে দুজনের সামনে ধরে বলল, রোদেলার ঘুমটা উঠাও আর দুলাভাইয়ের পাগড়ির চেহারা উঠাও, তারপর একজন একজন করে বলবে আয়নায় কি দেখতে পাচ্ছ। প্রথমে জিজ্ঞাসা করা হলো রোদেলাকে। রোদেলা লজ্জায় চুপ হয়ে গেল। কোনো মতে কাপা কাপা চোখে তাকালো পিটপিট করে আয়নার দিকে। সবাই একসাথে জানতে চাচ্ছে আয়নায় কি দেখতে পাচ্ছে। রোদেলার মুখে যেন কথা আটকে গেছে। আয়নায় আয়াজের চেহারা দেখে যেন পৃথিবী থমকে গিয়েছে রোদেলার। আয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলাও চোখের পলক ফেলতে পারছে না। এই দৃষ্টি উপেক্ষা করা যে রোদেলার পক্ষে সম্ভব নয়। রোদেলা বলল, আমার একান্ত ব্যক্তিগত মুন্তাসির সাহেবকে। কথাটা শুনে আয়াজের ঠোঁট প্রসারিত হলো। মুচকি হাসলো আয়াজ। সবাই সাথে সাথে হৈ হৈ করে উঠল। মুন্তাসির সাহেব আপনার একার বুঝি? তাহলে আমাদের বুঝি কিছুই হয় না? মুন্তাসির সাহেব, বলল হুমায়রা ও রাতুল। রোদেলা লজ্জায় চুপ করে রইল। এবার সবাই আয়াজকে ধরলো। বলল, দুলাভাই বলেন আয়নায় কি দেখতে পাচ্ছেন? আয়াজ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল কিছুক্ষণ আয়নার দিকে। দেখলো রোদেলা আয়নায় আয়াজের দিকে তাকিয়ে আছে লজ্জার নত মুখে। আয়াজ হালকা একটু কেশে গলা পরিষ্কার করে বলল, আঁধারের বুকে এক ফালি চাঁদ, আমার একান্ত ব্যক্তিগত চাঁদ, যে চাঁদ শুধু আমার আকাশে উঠবে। রোদেলা লজ্জায় চোখ নামিয়ে ফেললো, কিন্তু মুখের হাসি স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়াজ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রোদেলার দিকে। সবাই সমস্বরে চিৎকার করে বলে উঠল, ও একান্ত ব্যক্তিগত চাঁদ? এই চাঁদ বুঝি অন্য কোনো আকাশে উঠবে না? তা আমরা কি কোনোদিন ওই চাঁদ দেখতে পারবো না মামা? আমরা কি তাহলে সবসময় অমাবস্যার মধ্যে থাকবো মামা? বলে উঠল রাতুল। হ্যাঁ, এটা আমার একান্ত ব্যক্তিগত চাঁদ, এই চাঁদ কেউ দেখতে পারবে না। বলেই আয়াজ রোদেলার দিকে তাকালো এবং সবাইকে বলল, এই চাঁদ শুধুমাত্র আমার আকাশে উঠবে। আল্লাহ এই চাঁদ শুধুমাত্র আমার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। তোমাদেরও চাঁদ ওই আকাশে দেখতে পাবে। রোদেলা লজ্জায় মাথা নত করে ফেললো। আশেপাশে সবাই হৈ হৈ করে উঠলো। কেউ খুশিতে হাসছে, কেউ টিপ্পনি কাটছে, কিন্তু আয়াজের যে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ও এক দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে। আজ যে ওর বড় শান্তির দিন। মনে হচ্ছে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আজকে, যা অনেকদিন ধরে আগুনে পুড়ছিল। শিহাব দাদা দাদি, শিপ্রা এবং সামিরা চৌধুরীর কথা বলছে। সামিরা চৌধুরী বলল, রাত হয়ে গিয়েছে, এখন আমাদের যেতে হবে। বিদায়ের সময় হয়েছে শিহাব, বিদায়ের ব্যবস্থা করতে হবে। শিহাব শিপ্রার দিকে তাকালো। তাকে রোদেলার ও আয়াজের দিকে হাঁটা শুরু করলো। স্টেজের কাছে আসতে আয়াজ ও রোদেলা সামনে দাঁড়ালো শিহাব। তারপর আয়াজের দিকে এক নজর তাকিয়ে রোদেলার মাথায় হাত রেখে বলল, যাওয়ার সময় হয়ে গিয়েছে মামুনি, বিদায় দিতে হবে। কথাটা শুনে রোদেলার সাথে সাথে শিহাবকে জড়িয়ে ধরলো। অঝরে ধারায় কান্না করছে রোদেলা। আয়াজ তাকিয়ে আছে রোদেলার দিকে। আয়াজের বুকটা ফেটে যাচ্ছে রোদেলার কান্না দেখে। আয়াজ যদি পারতো এই কষ্টের ভাগটাও আয়াজ নিজের উপর নিয়ে নিত, কিন্তু এই কষ্টের ভাগ যে রোদেলা কাউকে দিতে পারবে না। এই কষ্টটাও নিজেকে পেতে হবে। শিহাব রোদেলার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কান্না করো না মামুনি, দূরে তো যাচ্ছ না, এই তো কাছেই। যখন আমাকে দেখতে ইচ্ছে করবে সাথে সাথে গিয়ে বলবে, আমি হাজির হয়ে যাব। আর না হলে আয়াজ তোমাকে সাথে সাথে আমার বাড়িতে দিয়ে যাবে। কান্না করে না মামুনি, এই তো একটু পথ, এটা সব সময় তোমার বাড়ি। যখন ইচ্ছে, যেভাবে ইচ্ছে তুমি সেইভাবে চলে আসবে, কোনো সমস্যা নেই। কান্না করে না দাদু ভাই, তুমি কান্না করলে যে আমাদের বুকটা ফেটে যায়। আমার মহারানী যদি এভাবে কান্না করবে তাহলে আগে জানলে তো বিয়ে দিতাম না, নিজের কাছে রেখে দিতাম। এখনো দেরি হয়ে যায়নি, বিদায় দিব কিনা বল, নিজেদের কাছে রেখে দেই। কথাটা শুনে শুকনো ঢোক গিলল আয়াজ। সাথে সাথে চট করে তাকালো ও রোদেলার দিকে। মনে মনে বলছে, কান্না থামো রোদেলা, এই বুড়ি বুড়ি না জেনে আমাকে রেখে দেওয়ার পায়তারা করছে। আমি কিন্তু তোমাকে রেখে যাবো না, প্রয়োজন পড়লে রাত ভর আমি তোমাকে সান্ত্বনা দেব। তারপরও কান্না থামো প্লিজ। মনের কথা কাউকে বলতে না পারলেও ও মুখ দেখলে যে কেউ বলতে পারবে আয়াজের মনে কি চলছে। রাতুল এক দৃষ্টিতে তাকিয়ে আছে মামার দিকে, তারপর সবার উদ্দেশ্যে বলল,
কোনো সমস্যা নেই। মামি যদি খুব খারাপ লাগে তাহলে আজকে না হয় রেখেই দেন, কালকে আস্তে আস্তে মন ভালো করে বাসায় গেলে কি বলো মামা? আয়াত চট করে তাকালো রাতুলের দিকে, মনে মনে বলল, জানোয়ারের বাচ্চা, হারামির বাচ্চা, তুই থামবি, নালে তোর মুখে লাগাম দেওয়ার ব্যবস্থা করবো আমি। শিহাবের বাবার কথা শুনে শিহাবের মা ধমকে উঠলেন, বললেন, এত বেশি কথা বললেন কেন? যা জানেন না সেটি নিয়ে শুধু কথা। আজকে ওদের বিয়ে হয়েছে, আজকে কি ওরা আলাদা থাকবে নাকি? বিয়ে হলে স্বামীর বাড়ি যেতেই হবে, নিজের বাড়ি ছেড়ে। রোদেলা কি দুনিয়ার একমাত্র মেয়ে যে যাচ্ছে? খারাপ লাগবে, কান্না করবে, আমরা সান্ত্বনা দিব, তাই বলে কি ওকে রেখে দিব নাকি? দাদি শাশুড়ির কথা শুনে আয়াজের কলিজায় পানি পড়লো, ঠান্ডা হলো যেন কলিজাটা। রাতুলের দিক থেকে চোখ নামিয়ে চুপচাপ রোদেলার দিকে তাকালো। শিহাব রোদেলাকে কোনো মতে একটু শান্ত করে আয়াজের পাশে দাঁড় করিয়ে আয়াজের হাত নিজের হাতে নিল, তারপর রোদেলার এক হাত আয়াজের হাতে দিয়ে বলল, আমার কলিজা তোর হাতে তুলে দিলাম। আমার কলিজাকে নিজের কলিজা মনে করে দেখে রাখবি। যদি আমার কলিজার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয়, আল্লাহর কসম তোর কলিজা আমি বের করে ফেলবো। আয়াজ শিহাবের দিকে তাকালো, তারপর বলে, তোর কলেজাকে তোর থেকে ভালো করে দেখে রাখবো আমি, প্রমিস। তোর কষ্ট করে আমার কিছু করতে হবে না, কলেজার কিছু হলে এমনি আমার বুকের ভিতরে রক্তক্ষরণ হবে। রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। রোদেলার কান্না কখন থেমে গেছে রোদেলা নিজেও জানে না। শিহাব, তোকে টেনশন করতে হবে না। তোর মেয়ে আমাদের বাড়িতে রাজধানী হয়ে থাকবে, সে তুই আমাদের থেকে ভালো করে জানিস। আমার ভাই তোর মেয়েকে এখনই মাথায় করে নাচে, সামনে কি যে করবে আমি তো ভেবেই পাচ্ছি না। কথা শুনে সবার একসাথে হাসির রোল পড়ে গেল। মামার একমাত্র আকাশের একমাত্র চাঁদ আমাদের মামি। চাঁদে আমার মামা কখন গ্রহণ লাগতে দিবে না, বুঝেছেন নানা ভাই? শিহাব সাথে সাথে চট করে তাকালো রাতুলের দিকে। আয়ান মুচকি মুচকি হাসছে, কারণ আয়ান জানে শিহাব নানা ভাইটা একটা পছন্দ করে না। আয়ানকে কোনো মতে সহ্য করে নিয়েছে, এখন সাথে যুক্ত হয়েছে রাতুল। রোদেলা আস্তে আস্তে দাদা দাদি বাবা এবং শিপ্রা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। শিপ্রা রোদেলার মাথায় হাত দিয়ে বলল, বেশি দিন মায়ের ভালোবাসা দিতে পারিনি, কিন্তু এরপর থেকে যখনই আসবে মায়ের ভালোবাসা অতিরিক্ত পাবে, সব একসাথে শোধ করে দেব। তুমি যেমন আমাকে মা হিসেবে মেনে নিয়েছো, তুমিও সব সময় আমার কাছে আমার বড় সন্তান। মা না হয়েও সন্তানকে কিভাবে ভালোবাসা যায় এটা তো আমি তোমার কাছ থেকে শিখেছি রোদেলা। বড়রাও ছোটদের কাছ থেকে কত কিছু শেখে, আর সেই তুমি এখন ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছো। তোমার ছেলে, আত্মীয় স্বজন সবাই দেখছে কিভাবে রোদেলা কান্না করছে। রোদেলা কি এত ভীতু মেয়ে? আমার রোদেলা তো অনেক সাহসী, ও হাসতে হাসতে যাবে শ্বশুর বাড়ি। চিন্তা করবে না নানা ভাই, পাপা মাকে অনেক খুশি রাখবে, সুখে রাখবে। যদি 1%ও বাকি রয়ে যায়, সেটাই সেই 1% আমি পূর্ণ করে দিব, প্রমিস করছি। নিশ্চয় আমাকে বিশ্বাস করো। কথাগুলো বলেই আয়ান আয়াজের হাত থেকে রোদেলার হাত নিজের হাতে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো, বলল, চলো মা, আমরা আমাদের বাসায় যাব। আয়ান রোদেলাকে নিয়ে হেঁটে সামনে এগোচ্ছে। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়ান ও রোদেলার দিকে। আয়াজ খুঁড়িয়ে খুঁড়িয়ে আয়ানের পিছনে যেতে যেতে সবাইকে বলল, সবাই ভালো থাকবেন, চিন্তা করবেন না। রোদেলা আমাদের বাড়িতে ভালো থাকবে। রোদেলাকে ভালো রাখার জন্য আমরা বাবা ছেলে যথেষ্ট। রোদেলাকে গাড়িতে উঠিয়ে দিল শিপ্রা, শিহাব, দাদা দাদু সবাই মিলে। আয়াজ রোদেলার এক পাশে বসলো, আরেক পাশে বসলো আয়ান, সামনে বসলো রাতুল। অন্য গাড়িতে সামিরা চৌধুরী, হুমারা এবং সেক্রেটারি ইমন। রোদেলার কান্নারত মুখের দিকে তাকিয়ে আয়াজ বলল, রোদেলা রানী, বাসায় কি যেতে যাচ্ছ না? আমি না কখন করলাম? মাথা তুলে তাকিয়ে বলল রোদেলা। আর একটু হলেই তোমার দাদা দাদু প্ল্যান করে ফেলেছিল তোমাকে রেখে দেওয়ার জন্য, যেভাবে ব্যবহার করে কাঁদছিলে। উফ বাবা, থামবে তুমি? শুধু শুধু মাকে রাগাচ্ছ। মা তোমার কাঁদতে ইচ্ছা করলে আরও কাঁদো, কোনো সমস্যা নেই। ফুল টিস্যু বক্স গাড়িতে আছে, লাগলে আরেকটা কিনে দিব। রোদেলা কিছু বলবে তার আগে রাতুল পেছনে ঘুরে বলে উঠল, উফ মামা, আয়ান থামবে? তোমরা দেখছো মামি কান্না করছে। ইস, মামি কান্না করলে তোমার চোখ দিয়ে একটু পানি বের হয়ে যাবে। দেখো আয়ান মামার চোখ ছলছল করছে। শহরের বাচ্চা, তুই বাজে কথা রাখ। আজকে তুই অনেক বেরিয়েছিস, এর শাস্তি তুই পাবি বাসায় গিয়ে, বলল আয়াজ। মামার দিকে তাকে দুষ্টু হাসি হেসে মনে মনে বলল রাতুল, বাসায় গিয়ে দেখো না তোমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি তো শুধু চিন্তা করছি, জুতা নিয়ে সবার সামনে আমাকে দৌড়ালেই হয়। দৌড়াইলে সমস্যা নাই, আগে তুমি সারপ্রাইজ পাও, তারপর আমাকে ইচ্ছা মতো জুতা দিয়ে পিটাইও।
তারপরও মনে শান্তি লাগবে, সাহায্য করতে পারবো আমি। মনে মনে কথাগুলো ভেবেই সশব্দে হাসতে লাগলো রাতুল। এদিকে আয়ান ও আয়াজ তাকিয়ে রইল রাতুলের দিকে। আয়ান অতশত না বুঝলেও বুঝতে পারছে রাতুল কিছু একটা প্ল্যান করছে। আয়াজ শুকনো ঢোক গেলছে, না জানি রাতুল কি করছে, মান সম্মান আজকে ডুবাই কিনা। চলে আসলো আয়াজের বাড়ির সামনে এসে সামিরা চৌধুরী সবার আগে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে বউ বরণ করার জন্য যাবতীয় সরঞ্জাম সবকিছু নিয়ে আসলো। রোদেলাকে ধীরে ধীরে আয়ান গাড়ি থেকে নামালো। আয়াজ খুঁড়িয়ে খুঁড়িয়ে রোদেলার পিছনে হেঁটে দরজার সামনে দাঁড়ালো। ধীরে ধীরে পায়ে ব্যথাটা অসম্ভব রকম বাড়ছে, পায়ে ভর দিয়ে যেন দাঁড়াতে পারছে না আয়াজ। তারপরও কাউকে কিছু বুঝতে না দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সামিরা চৌধুরী রোদেলার সামনে এসে কুলায় ধান দুর্বা ইত্যাদি নিয়ে সুন্দর করে রোদেলাকে এবং আয়াজকে একসাথে বরণ করলো। তারপর বলল, ফ্যামিলি ট্রেডিশন, রোদেলাকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে যেতে হবে। সবাই হৈ হৈ করে উঠল। মামা সেই সুযোগ, এই সুযোগ মামির সাথে একটু রোমান্স হয়ে যাবে কোলে নিয়ে। আয়াজ ভাবনায় পড়ে গেল সবার সামনে কিভাবে রোদেলাকে কোলে নিবে। কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে রোদেলাকে কোলে নিবে। এমন সময় রোদেলা বলে উঠল, কিভাবে নেবেন? আপনার তো পায়ে খুব ব্যথা, যেভাবে হাঁটছিলেন এভাবে নিতে পারবেন না, পা দিয়ে আবার রক্ত বের হবে। থাক, কোলে নিতে হবে না, আমি হেঁটে যেতে পারবো। সমস্যা নেই, যেহেতু ফ্যামিলি ট্র্যাডিশন তো তুমি হেঁটে বাসায় যেতে পারবে না, তোমাকে কোলে করে নিয়ে যেতে হবে। বাস এতটুকু সমস্যা? মা হেঁটে যেতে পারবে না, কোলে করে নিয়ে যেতে হবে তো। সাথে সাথে আয়ান রোদেলাকে কোলে করে নিল। তারপর সবার উদ্দেশ্যে বলল, আমি নিয়ে গেলেই হবে আমার মাকে, আমি নিয়ে গেলেই হবে আমার মাকে, আমি হেঁটে যেতে দিব না বাড়ির ভিতরে, আমার কোলে করে নিয়ে যাব। চলো পাপা। পাপার বর্তমানে যেহেতু সব কিছুতেই আমার অধিকার, সেহেতু পাপার সব কাজের ক্ষেত্রে আমার দায়িত্বটা সবার আগে। তাই যে কাজ পাপা এই মুহূর্তে করতে পারবে না, সেই দায়িত্ব আমি ছেলে হিসাবে পালন করব। বলে আয়ান রোদেলাকে নিয়ে বাড়ির ভিতরে হাঁটতে শুরু করলো। বাকি সবাই ভেতরের দিকে চলে গেল। সামিরা এবং আয়াজ দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আয়ানের দিকে। ছেলেটা যত দিন যাচ্ছে তত যেন বুদ্ধিমান, ম্যাচিউর হয়ে যাচ্ছে। সামিরা আয়াজের দিকে তাকিয়ে বলল, আয়নটা রোদেলাকে অনেক ভালোবাসে না রে। মায়ের সমস্ত ভালোবাসাই হয়তো রোদেলাকে দিয়েছে। আমি বুঝতে পারিনি, ভেবেছি এত ছোট একটা মেয়ে কিভাবে আয়নকে সামলাবে, অথচ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমিও প্রথম অবাক হতাম দুজনের বর্ণিং দেখে, তবে এখন অভ্যস্ত হয়ে গেছে। আয়ান রোদেলাকে ড্রয়িং রুম পর্যন্ত এনে সোফায় বসিয়ে দিল। পিছনে পিছনে আসলো ফ্যামিলির বাকি সবে এবং তারও পেছনে আয়াজ এবং সামিরা। আয়াজ আস্তে আস্তে হেঁটে হেঁটে ড্রয়িং রুমে প্রবেশ করলো। তারপর রোদেলার পাশে এসে বসলো। আয়াজের পায়ের ব্যথাটা খুব বেড়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, কিন্তু কাউকে এই মুহূর্তে এই কথা বলে টেনশনে ফেলতে চাচ্ছে না। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়ে গেছে, সেগুলো পূরণ করেই রোদেলাকে উপরে পাঠানো হবে। সবার একটু রিফ্রেশ হওয়া দরকার। তাই সামিয়া চৌধুরী তাড়াতাড়ি চলে গেল রান্নাঘরের বাকি কাজ করার জন্য। সবার উদ্দেশ্যে বলে চলে গেল সবাই রাতে ডিনার করবে একসাথে, তাই সবাই যেন ফ্রেশ হয়ে আসে। বাকি সবাই চলে গেল। আয়াজ বসে রইল রোদেলার পাশে, আয়ান ও রোদেলার আরেক পাশে বসে রইল। রাতুল ও হুমায়রারা পাশে সোফায় বসলো। সামিরা চৌধুরী কিছু খাবার এনে ওদের সামনে টেবিলে রাখলো। বলল, তোরা সবাই আগে খেয়ে নে, বাকি সবাই ফ্রেশ হয়ে এসে তারপর খাবে। তোরা খেয়ে একবারে উপরে চলে যান, সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে, টায়ার্ডও হয়ে গেছিস। সাথে সাথে রাতুল বলে উঠল, হ্যাঁ হ্যাঁ মামা, খেয়ে দিয়ে তাড়াতাড়ি উপরে চলে যাও, সারাদিন অনেক টায়ার্ড হয়েছো, আর কত কাজ বাকি আছে তোমার, ফ্রেশ হতে হবে বুঝছো, বেশি বেশি করে খাও, এনার্জি দরকার। শোনো, মামিকে ওপরে পাঠিয়ে দিয়ে খাওয়া শেষে তুমি 2 ঘন্টা দৌড়ে এসো, তোমার তো এক্সারসাইজ করা দরকার। কিন্তু মামা, তুমি তো পায়ে ব্যথা পেয়েছো, আজকে তাহলে এক্সারসাইজ করবে কিভাবে? বলেই চোখ দুটো কুচকে আয়াজের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো রাতুল। আয়াজ ভালো করে বুঝতে পারলো তার ভাইগনা কি কথার ইঙ্গিত করেছে। চোখ দুটো শুরু করে তাকালো রাতুলের দিকে। কারোর সামনে কিছু বলতেও পারছে না। সামনে আয়ান আছে, হুমায়রা আছে, পাশে রান্নাঘরে তার বোনও আছে। এদিকে রোদেলা মাথা নিচু করে রয়েছে, কিছু কিছু কথা বুঝতে পারছে, লজ্জায় মাথা উপরের দিকে তুলে তাকাচ্ছে না। আমি তাহলে উপরে চলে যাই, কেমন? না 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 না, তা হবে না, আমাদের একটা কাজ বাকি রয়ে গেছে, এখন যাবে না। 3 জন আমরা একটা গ্রুপে, আমাদের একটা কাজ বাকি আছে, কাজ করেই তবে যাবে। ব্রো, ইউ আর ব্রোকিং প্রমিস। আমরা কিন্তু প্রমিস করেছি সব কিছুতে আমরা 3 জন এক গ্রুপ একসাথে থাকব, তাই তুমি এখন কথা ভাঙতে চাইলেও কিন্তু হবে না।
আয়ান ভালো করে জানে কি কাজ। এই কাজ থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু রাতুল ছাড়ার পাত্র নয়। আয়ান চুপচাপ বসলো, জানে রাতুল ওকে যেতে দিবে না, কখন মুখ ফসকে কি বলে ফেলে, তাই চুপচাপ বসে রইল আয়ান। এদিকে আয়াজ বুঝতে পারছে না রাতুল কি প্ল্যান করছে। মনে মনে একটু ভয় এবং লজ্জা দুটোই পাচ্ছে। না জানি রোদেলা আয়ান সামনে কি লজ্জায় ফেলে দেয়। চুপচাপ বসে রাতুলের গতিবিধি লক্ষ্য করতে থাকলো আয়াজ। ইমনকে ফোন করে ডেকে ইশারায় কিছু একটা বুঝিয়ে উপরে উঠলো আয়াজ। ইমন 5 মিনিট পর নেমে বলল, সবকিছু ওকে, ঠিক আছে। আয়াজ একটু স্বস্তির নিঃশ্বাস নিল। রাতুল তাকিয়ে আছে আয়াজের দিকে। রাতুলও কম যায় না, এমন একটা ভাব ধরছে যেন ও কিছুই করেনি। সামিরা খাবার গরম করে নিয়ে এসে আয়াজকে এবং রোদেলাকে নিজের হাতে খাইয়ে দিল। তারপর তাকিয়ে রইল রোদেলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার ভাইয়ের পছন্দ আসলেই অনেক সুন্দর। এমন পরীর মতো ফুটফুটে একটা মেয়ে আমার ভাইয়ের জীবনে আসবে আমি কল্পনাও করতে পারিনি। ধন্যবাদ তোমাকে রোদেলা, আমার ভাইকে, আমার আয়ানকে তোমার জীবনে গ্রহণ করার জন্য। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, না জানি কেমন হবে মেয়ে, আয়ানকে মায়ের মতো ভালোবাসা দিবে কিনা, কিন্তু তোমার আর আয়ানের বন্ডিং দেখে এখন আমি নিশ্চিন্ত। দুনিয়া খুঁজেও আমি তোমার মতো একটা মা আয়ানকে এনে দিতে পারতাম না। ধন্যবাদ রোদেলা আমার ভাইয়ের আয়ানের জীবনে আসার জন্য। আসলে তুমি আধারের বুকে এক পালি চাঁদ হয়ে এসেছো। সব সময় আলোকিত করে রেখো আমার ভাই আর আয়ানের জীবনটাকে। রোদেলা চুপচাপ রইল, মাথা তুলে একবার তাকালো সামিরার দিকে, তারপর আবার হ্যাঁ সূচক মাথা নেড়ে মাথা নিচু করে রইল। আজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। আজ বারবার চোখ চলে যাচ্ছে রোদেলার দিকে, রোদেলা থেকে চোখ সরাতে পারছে না। কথাবার্তা শেষ করে রোদেলাকে নিয়ে ফ্রেশ হওয়ার জন্য আগেই উপরে চলে গেল সামিরা। নিচে রইল আয়াজ, আয়ান, রাতুল এবং হুমায়রা। আয়াজ জরুরি একটা ফোন কল শেষ করে এসে দেখলো নিচে কেউ নেই। তারপর দেখলো সিঁড়ি বেয়ে সামিরা চৌধুরী নামছে। তারপর বলল, আয়াজ রুমে যাম, আমি সবকিছু ঠিকঠাক করে দিয়ে এসেছি। আয়াজ জিজ্ঞাসা করলো, এতক্ষণ কি তুই রোদেলার সাথে রুমে ছিলি? না, আমি ওকে ভিতরে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে একটু কাজ সেরে তারপর আসলাম। তুই তো নিচে ছিলি না, মনে হয় জরুরি কোনো ফোন কল এসেছিল। আয়াজ জিজ্ঞাসা করলো, বাকি সবাই কোথায়? হয়তো এদিক ওদিক কোথাও হবে। তুই যা, রুমে যেয়ে ফ্রেশ হ। আয়াজের কেমন যেন সন্দেহ হচ্ছে। তারপরও খুঁড়িয়ে সিঁড়ি বেয়ে রুমের সামনে যেতে দেখলো 3 জন মহারথী রুমের সামনে উপস্থিত। কি হয়েছে, কি সমস্যা? আয়ান কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবার বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে টাকা চাচ্ছে। এই ব্যাপারটা লজ্জায় আয়ান মাথা নিচু করে নিয়েছে, কিন্তু রাতুলের সাথে পেরেও উঠছে না, তাই বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছে লাইনে। আমাদের টাকা চাই 1 লাখ, না হলে রুমের ভিতরে ঢুকতে পারবে না। তাই খুব তো দয়াবান সেজেছিলেন শ্বশুর বাড়িতে গিয়ে, এখন দেখি তোমার দয়ার পকেট খালি করো। আয়াজের কেমন যেন সন্দেহ হচ্ছে। টাকা চাচ্ছে, টাকা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট এতটুকু ঝামেলাই করবে রাতুলের উপর বিশ্বাস রাখতে পারছে না, তাই বলল, আগে আমি ভিতরে যাব, যে ওখান থেকে চেক বই নিয়ে তোদের টাকা দিচ্ছি। না 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 না, তা হবে না। আগে তুমি ভিতরে যেতে পারবে, আগে টাকা দিবে, তারপর দরজা ক্রাশ করব। পরে আয়াজ আবার চিন্তা করলো ইমনকে রুমে পাঠিয়েছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। ইমন যেহেতু গ্রিন সিগন্যাল দিয়েছে, তাহলে হয়তো তেমন কোনো প্রবলেম করেনি। তাই ইমনকে ডেকে ইমনের থেকে 1 লাখ টাকা বের করে রাতুলের হাতে দিয়ে বলল, ঠিক আছে, যা এবার। তারপর তাকালো আয়ানের দিকে। আয়ান দাঁড়িয়ে আছে কাচুমাচু ভঙ্গিতে, তাই আয়াজ আর কথা বাড়ালো না। টাকা নিয়ে ওরা সবাই চলে গেল। আয়াজ দরজা খুলতে ঢুকতেই তাকালো রাতুলের দিকে। রাতুল কেন যেন পিছনে ফিরে তাকিয়ে মামার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রুমে ঢুকে দেখলো ডিম লাইট জ্বালানো, লাইট অন না করে দরজা লাগালো। তারপর ওয়াশরুমের শব্দ হলো, দেখলো রোদেলা ওয়াশরুম থেকে মাত্র বাহিরে বের হলো। তাই আয়াজ রুমের লাইট জ্বালালো। জ্বালিয়ে বিছানার দিকে তাকাতে আয়াজের চক্ষু চরক গাছ। বিছানায় তাকিয়ে লজ্জায় হাঁ হয়ে রইল রোদেলা। বাসর ঘরে অনেক সুন্দর করে সাজানো হলেও বিছানার বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা লিখে রেখেছে। কোথাও লেখা সর্বোচ্চ গতিসীমা 40, কোথাও লেখা হেলমেট ব্যবহার করে গাড়ি চালান, কোথাও লেখা আশেপাশে বাচ্চারা আছে, জোরে হর্ন বাজাবেন না। আয়াত সাথে সাথে ফোন করলো রাতুলকে। 2 রিং হওয়ার সাথে সাথে রাতুল ফোন ধরলো। ওপাশ থেকে কি বললো বোঝা গেল না, শুধু শোনা গেল আয়াজের তর্জন গর্জন। শহরের বাচ্চা, তোকে আজকে আমি পেলে চিন্তা কবর দেব, তুই এখন আমার রুমের সামনে আয়। বলার সাথে সাথেই ফোন কেটে গেল। আয়াজ বোকার মতো তাকিয়ে রইল ফোনের দিকে। একবার রোদেলার দিকে তাকাচ্ছে, একবার ফোনের দিকে। ইমনের উপরও মেজাজ গরম হচ্ছে। কি চরম লজ্জায় ফেলে দিয়েছে রাতুল রোদেলার সামনে।
আয়ান নিশ্চয়ই লেখাগুলো দেখেছে, তাই লজ্জায় মাথা তুলে তাকাতে পারছিল না। বিছানা থেকে চোখ সরিয়ে হঠাৎই আয়াজের চোখ আটকালো রোদেলার দিকে। লাল বেনারসি মাথায়, ঘোমটা হালকা একটু উঠিয়েছে, তারপরও চোখ সরানো যাচ্ছে না রোদেলা থেকে। আয়াজ যেন আশেপাশে সবকিছুই ভুলে গেল। এক দৃষ্টিতে ফোন হাতে নিয়ে তাকিয়ে রইল রোদেলার দিকে। রোদেলা আয়াজের দৃষ্টি উপেক্ষা করতে পারছে না, তবে আকুপাকু করে এদিক ওদিক চোখ সরিয়ে আনতেই আমতা করে বলল, কি দেখছেন এইভাবে? আসমান থেকে নেমে আসা এক পরীকে দেখছি, এক অপসরাকে দেখছি, লাল টুকটুকে বেনারসি পরে আমার চোখের সামনে দাঁড়িয়ে আসছে, আমাকে ঝলসে দিচ্ছে, আমার দৃষ্টি পুড়ে দিচ্ছে, বুকে জ্বালা ধরিয়ে দিচ্ছে। রোদেলা লজ্জায় মাথা নিচু করে রইল। এক হাত দিয়ে আরেক হাতের আঙ্গুল করতে করতে আস্তে আস্তে বিছানার দিকে এসে দাঁড়ালো। আয়াজ একটু একটু করে এগুলো রোদেলার দিকে। রোদেলার বুকের ভিতর কেন যেন কম্পন সৃষ্টি হচ্ছে। এমন তো নয় মুনতাসির সাহেবের সাথে তার প্রথম রাত বা প্রথম সম্পর্ক, এমন তো কত রাতেই মুনতাসির সাহেবের সাথে থেকেছে রোদেলা। তবে আজকে কেন এমন লাগছে রোদেলার? আয়াজ রোদেলার কাছাকাছি আসতে রোদেলার হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসলো। আয়াজ অবাক হয়ে গেল রোদেলার কাণ্ডে। আয়াজ বুঝতে পারলো রোদেলার অস্থিরতা। ঠোঁট কামড়ে হাসলো, তারপর ধীরে ধীরে আলমারির সামনে হেঁটে গিয়ে আলমারি থেকে একটা টি শার্ট এবং একটা ট্রাউজার নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল। ঠিক 10 মিনিট পর গোসল করে আয়াজ ওয়াশরুম থেকে গলায় টাওয়েল ঝুলিয়ে বের হলো। রোদেলা দরজা খোলার শব্দের সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালো আয়াজের দিকে। ব্ল্যাক টি শার্ট এবং অ্যাশ কালারের ট্রাউজারে আয়াজকে সেই রকম হট অ্যান্ড সেক্সি লাগছে। চুল বেয়ে পানি টুপটুপ করে শরীরের বিভিন্ন জায়গায় পড়ছে। কপালে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে অস্থির লাগছে মুনতাসির সাহেবকে। মনে মনে ভাবতেই রোদেলা দাঁত দিয়ে জিভ কাটলো। সে কী ধরনের চিন্তা ভাবনা করছে রোদেলা? মনে মনে নিজেকেই 2 ঘা লাগালো রোদেলা। আয়াজ গলার ঝুলানো টাওয়েল দিয়ে মাথার চুল ঝাড়তে ঝাড়তে আয়ানের সামনে গিয়ে চিরুনি দিয়ে চুল ব্র্যাক ব্রাশ করে আশ্রয় নিল। আয়ান আয়না দিয়ে আর চোখে একটু পর পর তাকাচ্ছে রোদেলার দিকে। রোদেলার প্রতিটা মুভমেন্ট আয়াজ ভালো করে খেয়াল করছে এবং বলা বাহুল্য আয়াজ নিজে থেকে রোদেলাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখাচ্ছে, দেখতে চাচ্ছে রোদেলা আয়াজকে দেখে কি ফিল করে। রোদেলার আঙ্গুল দিয়ে আরেক আঙ্গুলের নখ খোটা পা ধীরে ধীরে রোদেলার কম্পন সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আয়াজ। আয়াজ মুচকি হাসলো, তারপর বারান্দার দরজা খুলে টাওয়েলটা বারান্দায় মেলে দিয়ে ফোন করলো কোনো একজনের নাম্বারে। 2 মিনিট কথা শেষ করে রুমে এসে বারান্দার দরজা লাগিয়ে দিল, পর্দাগুলো সুন্দর করে টেনে দিল, তারপর ধীরে ধীরে বিছানার সামনে এসে দাঁড়ালো। রোদেলা জিভ দিয়ে বারবার শুকনো ঠোঁটগুলো ভিজিয়ে নিচ্ছে, আমতা আমতা করছে কিছু একটা বলবে, তার আগে আয়াজ বলল, আমি কি বিছনায় আসতে পারবো ম্যাডাম? এই আদমের কি জায়গা হবে আপনার পাশে, নাকি সারা রাত দাঁড়িয়ে থাকবো এই কাটা ছাড়া পা নিয়ে? রোদেলার সাথে সাথে খাটের কোণা থেকে একটু সরে বসলো যাতে আয়াজ বসতে পারে, না হলে আয়াজকে পুরোটা খাটে আবার ঘুরে ওই পাশে যেতে হবে, কষ্ট হবে। আয়াজ সাথে সাথে রোদেলার পাশে বসলো, বসে রোদেলার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার দিকে তাকাও রোদেলা, অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমার দিকে তাকাতে পারছো না। এমন তো নয় তুমি আজকে আমাকে প্রথম দেখলে, তাহলে এত ভয়, এত লজ্জা বা এত কাঁপাকাঁপি কিসের? আমাকে কি খুব বেশি হট লাগছে? এত ঘামছো কেন তুমি? দেখি তো শোনা, তাকাও আমার দিকে। ঘোর লাগা কণ্ঠে বলল আয়াজ। রোদেলা তারপরও মাথা উঁচু করে তাকালো না, লম্বা ঘুমটা টেনে চুপচাপ বসে রইল। আয়াজ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এক হাত দিয়ে আস্তে আস্তে রোদেলা থুতনি ধরে মুখটা উপরে তুলল, তারপর ধীরে ধীরে 2 হাত দিয়ে আস্তে আস্তে রোদেলা ঘুমটা একটু তুলে বলল, আকাশের চাঁদের চেয়েও যে আমার ঘরে চাঁদ উঠেছে তার লক্ষগুণ বেশি সুন্দর। এই চাঁদকে আমি কোথায় রাখবো? বুকে রাখবো নাকি মাথায় করে রাখবো বলো তো শোনা? রোদেলা লজ্জায় একটু মুচকি হাসলো। আয়াজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার হাসির দিকে, তারপর কিছু একটা মনে করে উঠে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার গেল আলমারির কাছে। ওইখান থেকে একটা বক্স বের করে নিয়ে আবার রোদেলার কাছে এসে বসলো। বক্স খুলে প্রথমে একটা চেক বের করলো, 1 কোটি টাকার। চেকটা রোদেলার হাতে দিয়ে বলল, এটি তোমার দিনমোহর, আরও আগে পরিশোধ করা উচিত ছিল, তবে সিচুয়েশন তেমন ছিল না, তাই আজ দিলাম। তারপর সেখান থেকে হীরার একটা নেকলেস, একটা আংটি, 2টো চুড়ি এবং একটা নাকফুল বের করে রোদেলাকে দেখালো, বলল, কেমন হয়েছে রোদেলা সোনা? পছন্দ না হলে এটি আমার ভালোবাসার উপহার হিসেবে গ্রহণ করো না, প্রয়োজন হলে এরপর তুমি নিজে পছন্দ করে আরও অনেক কিছু কিনে নিও, কেমন? রোদেলা চোখ তুলে তাকালো আয়াজের দিকে, তারপরে চেকটি আয়াজের হাতে তুলে দিয়ে বলল, আমার এই দেনমোহরের টাকার প্রয়োজন নেই, দেনমোহর হিসেবে আমি অন্য কিছু চাই। আয়াজ অবাক হলো, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি চাও? রোদেলা আমতা করে বলল, দেনমোহর হিসেবে আমি আপনাকে চাই, আর আপনি যেহেতু আপনার সব কিছুই আমার, তাই আলাদা আলাদা করে কিছুই চাই না আমার। আয়াজ রোদেলার দেনমোহরের কথা শুনে খুশি হলো, তারপরেও চেকটি রোদেলার হাতে দিয়ে বলল, এটি এমনি তোমার জন্য, খরচ না করলেও ব্যাংকে রেখে দিও। আর আমি যেহেতু তোমার, আমার সব কিছুই তোমার, আমি থাকলেও তোমার, আমার অবর্তমানে ও তোমার,
আয়ান ছোট আন্ডার এজ, তাই ওর বিষয়ে সব কিছু সিদ্ধান্ত তুমি নেবে। আর আমি তোমাকে সম্পূর্ণ ভরসা করি। ওর জন্য তুমি আমার পক্ষ থেকে যাই সিদ্ধান্ত নেবে, ভালো সিদ্ধান্ত নেবে। আমি তো শুধু আপনাকেই চেয়েছিলাম, আপনি এগুলো আমায় কেন বলছেন? বলছি সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। ভবিষ্যতে আমরা কেউ কখনো দেখিনি, তাই তোমাকে আগে থেকে আমি আমার রুল বলে গেলাম। আমার সব কিছুই তোমার, আমার দায়িত্ব তোমার, আমার কর্তব্য তোমার। যেহেতু আয়ন ছোট, ও সিদ্ধান্ত নিতে পারবে না, কিন্তু আয়নের সাথে অবশ্যই বুদ্ধি পরামর্শ করবে। ও বুদ্ধিমান, ম্যাচিওর, কিন্তু সিদ্ধান্ত তুমি নেবে। আমি তো এমনি দুষ্টুমি করে বলেছি আপনার সবকিছু আমার। আমি এসব কিছুই চাই না, শুধু আপনাকেই চাই। কেঁদে কেঁদে বলল রোদেলা। আয়াজ এগিয়ে এসে 2 হাতের আঁচলে রোদেলার মুখ ধরে বলল, আর কাঁদতে হবে কেন রোদেলা শোনা আমার? এমনি তোমার সাথে কথা বলা যাবে না? আজকে যদি আমি তোমাকে আমার সব মনের কথা বুঝিয়ে না দেই, তাহলে তুমি বুঝবে কি করে বলো তো আমার মনে তোমাদের দুজনকে নিয়ে কি চলছে? আর একটি কথা শোনো, এটি শুধু তোমার জন্য। যদি কখনো আমার কিছু হয়ে যায়, সব কিছুর অনুমতি থাকলেও তুমি কখনো দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না। তুমি শুধু আমার ছেলে এবং আমারই থাকবে। জন্মে পৃথিবীতে শুধুমাত্র আমার জন্য হয়েছে। এই চাঁদ কখনো অন্য কোনো আকাশে উঠবে না রোদেলা। এই চাঁদের আলোকিত শুধু আমি আলোকিত হব, এটা আমার হুকুম। রোদেলা আর কোনো কথাই বলল না। অঝোর ধারায় কেঁদে দিয়ে আয়াজকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলল, আপনি আমাকে এইসব কথা কেন বলছেন? খবরদার একটা কথাও বলবেন না। আজকে বিশেষ একটা রাত আমাদের জন্য, আপনি এইসব কথা কেন বলছেন? আয়াজ আর একটি কথাও বলল না। রোদেলাকে জড়িয়ে ধরল, ঘোর লাগা কণ্ঠে বলল, আই নিড ইউ ব্যাডলি সোনা। রোদেলা তার মুনতাসির সাহেবকে এলোমেলো চুমু খেতে লাগলো। আয়াজও রোদেলার সাথে সায় দিতে লাগলো। ধীরে ধীরে আয়াজ রোদেলার বুকের কাপড় সরিয়ে দিল। গলায় বুকে চুমু খেতে খেতে ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো আয়াজ। রোদেলার পেটে কোমরে উষ্ণ চুমু খেলো আয়াজ। হাত দিয়ে শাড়ির কুচিগুলো খুলে মেঝেতে ফেলে দিল। আয়াজ মাথা তুলে তাকালো রোদেলার দিকে। রোদেলা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের সাথে বুকের ওঠানামা ঘোর লাগা দৃষ্টিতে অবলোকন করছে আয়াজ। ধীরে ধীরে আয়াজ রোদেলার দিকে ঝুঁকিয়ে সে ঠোঁট মিশিয়ে গাঢ় চুম্বনে লিপ্ত হলো। চুম্বনের তীব্রতা এতটাই প্রখর, রোদেলা ছটফট করতে লাগলো। আয়াজ রোদেলার বুকে হাত দিয়ে ব্লাউজের হুকগুলো খুলতে লাগলো। বন্ধ রুমে নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে ভারী হতে লাগলো, সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো আয়াজের উন্মাদনা। নীরব অন্ধকার রুমে বাড়তে থাকলো রোদেলার ধীরে কিন্তু স্পষ্ট গোঙানির শব্দ। দুটি দেহ মিলেমিশে একাকার হয়ে গেল, যেন দুজনার নীরব সমর্পণ দুজনার ভালোবাসার মানুষটির কাছে। যেন কখনোই আলাদা ছিল না রোদেলা তার মুনতাসির সাহেবের থেকে। রাত্রেই প্রহর 3টা। আয়াজের মোবাইলে একটা ফোন আসলো। আয়াজ দ্রুত ফোনটা কেটে তাকালো রোদেলার পানে। রোদেলা একটা চাদর গায়ে দিয়ে আয়াজের বুকের সাথে লেপটে শুয়ে আছে, গায়ে কিছুই নেই। আয়াজ এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রোদেলার দিকে। তাই রোদেলাকে সুন্দর করে ঢেকে দিয়ে ট্রাউজার পরে বিছানা ছেড়ে উঠল আয়াজ। আস্তে আস্তে বারান্দার দরজা খুলে বারান্দায় গিয়ে ফোন করলো সেই নাম্বারে। ফোন রিসিভ করলো সেই ব্যক্তি। ওপাশ থেকে কি বলল জানা গেল না। আয়াজ বলল, তুমি শিওর এখানে আছে? না, কাউকে কিছু জানাতে হবে না। এত রাতে আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না। কাজটা যেহেতু আমি একাই করতে পারবো, তাই আমি একাই আসছি বলেই ফোন রেখে দিল আয়াজ। তারপর বারান্দা থেকে এসে রুমের লাইট না জ্বালিয়ে তাকিয়ে রইল রোদেলার দিকে। বারান্দা থেকে ভেসে আসা আবছা আলোতে রোদেলার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে আয়াজ। আয়াজের একটু ইচ্ছে করছে না রোদেলাকে ছেড়ে এই মুহূর্তে যেতে, কিন্তু যেতে হবে এবং রোদেলাকেও জাগাতে হবে। কিন্তু রোদেলা যেভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ইচ্ছে করছে না রোদেলাকে জাগাতে। তবে না জাগিয়ে উপায় নেই। আয়াজ বের হলে দরজা লাগিয়ে ঘুমোতে হবে রোদেলার। আয়াজ বিছানায় আধশোয়া হয়ে বসে রোদেলাকে টেনে বুকে নিয়ে কিছুক্ষণ রোদেলার দিকে তাকিয়ে বসে রইল। বুকের মধ্যে কি পরিমাণ শান্তি লাগছে তা বলে বোঝাতে পারবে না আয়াজ, কিন্তু বুকের ভেতর কেমন যেন অস্থিরতা কাজ করছে রোদেলাকে ছেড়ে যেতে এই মুহূর্তে সেই চিন্তায়। রোদেলা আরাম পেয়ে আরও আয়াজের বুকের সাথে লেপটে গুটিসুটি মেরে আয়াজকে ধরে শুয়ে রইল। আয়াজের রোদেলাকে কপালে চুমু খেয়ে বুকের সাথে কিছুক্ষণ লাগিয়ে রাখলো। রোদেলা গালে, কপালে, ঠোঁটে সব জায়গায় একটু একটু করে চুমু খেতে লাগলো আয়াজ। আজ ঘুমন্ত রোদেলাকে দেখে অনেক আদর করতে ইচ্ছে করছে আয়াজের। কোনো মতেই কেন যেন ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কাজটা জরুরি, যেতেই হবে। ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও যেতে হবে। একবার আয়ান ও রোদেলার ক্ষতি করতে চেয়েছে তাদেরকে। যদি এভাবে ছেড়ে দেয়, তারা হয়তো বারবার রোদেলা আয়ানের ক্ষতি করতে চাইবে। তাই এই রিস্ক আয়াজ নিতে পারবে না। এত রাতে কাউকে জানিয়ে ডিস্টার্বও করতে চাইছে না, শিহাবকেও জানাতে চাইছে না আয়াজ। শিপ্রা সন্তান সম্ভাবনা কোনোভাবেই চাইছে না শিহাব কোনো ঝামেলায় জড়াক।
রোদেলাকে বিছানায় শুয়ে দিয়ে চাদরটা ভালো করে টেনে দিল আয়াজ। কপালে আরও একবার উষ্ণ চুমু খেয়ে তারপর আলমারি খুলে শার্ট প্যান্ট বের করে রেডি হয়ে নিল আয়াজ। তারপর সেক্রেটারি ইমনকে ফোন করলো তাড়াতাড়ি বাড়ির সামনে আসতে, ওরা বের হবে, জরুরি কাজ আছে। ইমন আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলো না। আলমারি ড্রয়ার খুলে লাইসেন্স করা গান বের করলো আয়াজ। তারপর পকেটে গুঁজে সুন্দরভাবে রোদেলা সামনে এসে রোদেলাকে আস্তে আস্তে জাগালো। রোদেলা আয়াজের নরম কণ্ঠ পেয়ে একটু নড়ে চড়ে উঠল, চোখ পিটপিট করে তাকালো আয়াজের দিকে। আয়াজ বলল, রোদেলা শোনা, একটু উঠবে? আমার একটা জরুরি কাজ আছে, একটু বাড়ি যেতে হবে। দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়বে শোনা, কাল সকালে আমি চলে আসবো, কেমন? রোদেলার সাথে সাথে আয়াজকে জড়িয়ে ধরলো, ঘুম জড়ানো কণ্ঠে বলল, না, রাত কয়টা বাজে? এত রাতে আপনি কোথাও যেতে পারবেন না। আপনার সাথে কে যাচ্ছে? হ্যাঁ, একা একা যাচ্ছেন কেন আপনি? কি কাজ আছে আপনার? কোথাও যেতে হবে না, যত কাজ সকালে করবেন। এখন আমার সাথে থাকবেন আপনি, শুনেছেন আপনি? আয়াজ অবাক নয়নে তাকিয়ে রইল রোদেলার দিকে। আয়াজেরও যেন যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। তাই রোদেলার এলোমেলো চুলগুলো গুছিয়ে কপালে চুমু খেয়ে বলল, পাগলামি করো না শোনা, আমি যাবো আর আসবো, খুব জরুরি কাজ, যেতেই হবে। তুমি ঘুম থেকে উঠে দেখবে আমি সকালে চলে এসেছি। রোদেলা ছলছল নয়নে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, শুনবেন না আমার কথা? আজকের দিনেও শুনবেন না? একবার অনুমতি দাও যেতে শোনা, প্লিজ। আমি যাবো আর আসবো, প্রমিস করছি। তোমার মন্ত্রী সাহেব কখনো তোমাকে মিথ্যা প্রমিস করেছে বলো? আমি বলেছি তো সকালে ফিরে আসবো, প্লিজ শোনা, অনুমতি দাও। রোদেলা শরীরে চাদরটা ভালো করে পেঁচিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কাপড় চোপড় পরবে তার আগে আয়াজ বলল, কিছুই পড়তে হবে না, জাস্ট দরজা পর্যন্ত এসে আমাকে বিদায় দাও, তারপর দরজা লাগিয়ে ঘুম দাও। ঘুম থেকে উঠে দেখবে তোমার মন্ত্রী সাহেব তোমাকে কোলে নিয়ে শুয়ে আছে। গড প্রমিস, আমার রোদেলা রানীকে আমি যেভাবে রেখে যাচ্ছি ফিরে এসে যেন সেভাবে পাই। তারপর আমার রোদেলা রানীর নরম তুলতুলে শরীরটা আমার বুকে নিয়ে আবার আমি ঘুমার দেশে পাড়ি জমাবো, বলল আয়াজ। আয়াজের কথা শুনে রোদেলা আয়াজকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে নিজে থেকে দুই হাত দিয়ে আয়াজের দুই গাল চেপে ঠোঁটে চুমু খেলো রোদেলা। তারপর বলল, প্রমিস করেছেন চলে আসবেন। চোখ খুলে যেন আমি আপনাকেই দেখি, না হলে আপনার সাথে আমি অভিমান করব, কথাই বলবো না আমি। গড প্রমিস, চলে আসবো, একটু দেরি হলে অপেক্ষা করো। থেকে তোমার মন্ত্রী সাহেব তোমার বুকে চলে আসবে। তোমাকে ছেড়ে তোমার মন্ত্রী সাহেব এই পৃথিবীর কোথাও থাকতে পারবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও মন্ত্রী সাহেবের জন্য এক ফোঁটাও শান্তি নেই। যে শান্তি রোদেলাটা এই ছোট্ট বুকটায় আছে, ওই শান্তির জন্য হলেও আমি তোমার কাছে ফিরে আসবো। এবার আমাকে বিদায় তো শোনা, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই রোদেলার হাত ধরে দরজার সামনে নিয়ে এসে দাঁড়ালো আয়াজ। তারপর দরজা লক খুলে রোদেলার কপালে একটা চুমু খেয়ে বলল, দরজা লাগিয়ে ঘুম দাও। ঘুম থেকে উঠে দেখবে তোমার মন্ত্রী সাহেব তোমার কাছে চলে এসেছে। আল্লাহ হাফেজ। বলেই দরজার বাইরে চলে গেল আয়াজ। রোদেলার শরীরে চাদর পেঁচিয়ে দরজা খুলে আয়াজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আয়াজ যেতে যেতে কি মনে করে যেন একবার পেছনে ঘুরে তাকালো, দেখলো রোদেলা অমনি ওভাবে দাঁড়িয়ে আছে। আয়াজ ইশারা করে বলল, ভেতরে যাও। তারপরও রোদেলা ধীরে ধীরে দরজা লাগিয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাস ভারী ভারী লাগছে, বুকের ভেতর কেমন ধুকপুক ধুকপুক করছে। সবকিছু কেমন যেন গুমোট মনে হচ্ছে রোদেলার। ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল রোদেলা। আয়াত যেতে যেতে হঠাৎ আয়নের রুমের দরজার দিকে একটু তাকালো। দরজা খুলে ছেলে রুমে ঢুকলো না, কিন্তু বাইরে থেকে দরজায় হাত দিয়ে একটু স্পর্শ করলো, তারপর হাতে চুমু খেলো। তারপর আর দেরি না করে চুপচাপ বের হয়ে গেল। গাড়িতে উঠে আয়াত ফোন ডায়াল করলো সেই ব্যক্তির নাম্বারে। বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।